হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডাক্তার, ওনার যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি দেব। আপনি ওনার চিকিৎসাটা ভালোভাবে করবেন। ওনার অপারেশনে যত টাকা খরচ হবে শুধু আমাকে বলে দেন, আমি এখনই টাকা দিয়ে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, ওনার অপারেশন আমরা ঠিক মতোই করব। আপনি আমার সাথে কাউন্টারে চলুন, আপনার বিলটা আমি লিখে দিচ্ছি, এই টাকাটা পরিশোধ করে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, যাতে ওনার কোনো ক্ষতি না হয়, দেখে শুনে অপারেশন করবেন। আর ওনার ছেলেকে কখনো টাকার জন্য প্রেশার দেবেন না। যদি আরো টাকার প্রয়োজন হয় আমাকে বলবেন। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা ওনাকে আর টাকার কথা বলবো না। উনি প্রথমেই অনেক ঝামেলা করেছিলেন, কিন্তু এখন আপনি এসে সব ঝামেলা সমাধান করে দিয়েছেন। অভ্র তখন ডাক্তারের সাথে হাসপাতালের কাউন্টারে যায়, টাকা পরিশোধ করে রিসিপ্ট নিয়ে আসে। অভ্র বাইরে আসার পর রিফাত নামের সেই ছেলেটা দৌড়ে তার সামনে আসলো। রিফাত তাদের ইউনিভার্সিটির একটি ছেলে, আগে তাকে অনেক অপমান করেছে। রিফাত অভ্রকে ইউনিভার্সিটিতে খ্যাত, বোকা, গ্রাম্য ছেলে বলে অপমান করেছে, কিন্তু আজকে সেই ছেলেটার বাবার অপারেশনের জন্য তাকে সহযোগিতা করার জন্য অভ্র এসেছে। রিফাত কোনোদিনও ভাবতেও পারেনি অভ্র যে এত বড় লোক বাবা মায়ের সন্তান। তখন অভ্রের সামনে দাঁড়িয়ে রিফাত কান্না করে বলল, ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার এত হেল্প করলে আমি ভাবতেও পারছি না। ভার্সিটিতে সবাই তোমাকে অনেক অপমান করে, কিন্তু তুমি এত বড় একজন ব্যবসায়ী ছেলে হওয়ার পরেও তোমাকে এত নিম্নমানের চলা, এরকম হলে তো তোমাকে অপমান করবে। ভাই, জীবনে শুধু বড় লোকের অভিনয় করলেই হয় না, আমাদেরকে সত্যিকারের অর্থে মনকে বড় লোক বানাতে হবে। আমরা তো শুধু টাকার অহংকারে মাটিতে পা ফেলি না, কিন্তু বড় লোক তো সেই মানুষ যার মনটা বড়। সত্যি ভাই, আমি ভাবতেও পারিনি এত সহজে আমার বাবার অপারেশন হয়ে যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। ভাই, এসব কি বলছেন? আপনাকে বলছি না কৃতজ্ঞতা প্রকাশ করবেন না, কারণ আমি আমার নিজের টাকা থেকে আপনাকে সহযোগিতা করিনি। আমার বাবা নিজের কোম্পানি শুরু করার সময় কিছু অসহায় মানুষ তাকে সহযোগিতা করেছিল, সেজন্য আমার বাবা তার কোম্পানির লাভের অর্ধেক অংশ গরিব অসহায় লোকেদের সেবার কাজে লাগান। তাই দয়া করে এই কথা বলার কোনো দরকার নেই। ওকে ভাই, আব্বুর জ্ঞান ফিরলে দেখতে আসবে প্লিজ। অবশ্যই আসবো ভাই, এখন আমি যাই, আপনি যান, আঙ্কেল হয়তো একা আছেন। অভ্র তখন খুশি মনে সেখান থেকে চলে আসে, কারণ আজকে সে একটি মানুষকে সহযোগিতা করতে পেরেছে। এটাই অনেক বেশি কিছু। সে মনে মনে অনেক খুশি ছিল। যখন বাসায় ফিরে আসে তখন তার সৎ মা এবং তার সৎ ভাই তাকে ঘিরে ধরে। অভ্র তার মায়ের ঘরের একমাত্র সন্তান। অভ্রের মা মারা গেছেন যখন অভ্র অনেক ছোট ছিল। তখন অভ্রের বাবা দ্বিতীয় বিয়ে করেন। অভ্র তার বাবাকে অনেক বেশি ভালোবাসে, তার বাবাও তাকে অনেক বেশি ভালোবাসেন। তার বাবা কখনোই আরেকটি বিয়ে করতে চাননি, কিন্তু অভ্রের কথা ভেবে বাধ্য হয়েছে, কারণ এত ছোট একটা ছেলে বড় হবে কিভাবে মা ছাড়া। সেই জন্য তিনি বিয়ে করেছেন। কিন্তু এটা যে অভ্রের জন্য একটা বিপদ হয়ে আসবে, এটা যদি তিনি জানতেন তাহলে তিনি হয়তো বিয়েটাই করতেন না। অভ্রের বাবা ইমরান চৌধুরী এই দেশের সবচেয়ে নামকরা বিজনেস আইকনদের মধ্যে একজন, তবে তার ভিন্ন একটি পরিচয় আছে। তিনি তার কোম্পানি এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন যেটা কেউই কোনোদিনই পারবেন না, কারণ তিনি তার কোম্পানির লাভের অর্ধেক অংশ প্রায় প্রতি মাসেই 3 থেকে 400 কোটি টাকা মানুষের সাহায্যের জন্য ব্যয় করেন। যেখানেই অসহায় মানুষ বিপদে পড়ে সেখানেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। চতুর্দিকে তার এতিমখানা, জনকল্যাণ ব্যাংক সহ হাজারো প্রতিষ্ঠান আছে, যেগুলি থেকে গরিব মানুষ প্রতি মুহূর্তেই উপকৃত হচ্ছে। সবাই ইমরান চৌধুরীর নামে জয়ধ্বনি দেন, কিন্তু তিনি অত্যন্ত সাদামাটা চলাফেরা করেন। তিনি তার সন্তানকেও সেই রকম বানাতে চেয়েছেন। এই জন্য তিনি অভ্রকে বারবার নিষেধ করেন কোনোদিনও অহংকার না করতে, সবসময় সাদামাটা চলাফেরা করতে। অভ্র তার বাবার আদর্শ বুকে লালন করেছে। পরিশ্রম করে পড়াশোনায় সেও অনেক ভালো একটি পর্যায়ে চলে গেছে, বুয়েট পড়াশোনা করছে।
ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু এখনও পর্যন্ত ভার্সিটির একটা ছেলে মেয়েও জানে না সে ইমরান চৌধুরীর ছেলে। কোনোদিন কারোর সামনে নিজের বাবার পরিচয় বড় হতে চায়নি অভ্র। সে চেয়েছে নিজের পরিচয় বানাতে, এবং সেটা পেরেওছে। কারণ ভার্সিটির মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্রদের নাম ধরতে গেলে অভ্রের নাম নিশ্চয়ই আসবে। অভ্র তখন বাসায় প্রবেশ করলো। বাসায় প্রবেশ করতেই তার সৎ মা তার সামনে এসে বললেন, এই তোকে না বলেছে বাড়ির কাজকর্ম কিছু করবি? বাড়ির কাজকর্ম তো কোনো কিছু করিস না, শুধু পড়াশোনা আর বাবা টাকা নষ্ট করা। দেখুন, আপনি এরকম কথা বলবেন না, কারণ আমি আজ পর্যন্ত বাবার একটা টাকাও নষ্ট করিনি। তাই এই ব্যাপারে আমাকে কোনো অভিযোগ দিবেন না। এই কথা শোনার পর রাজীব এগিয়ে আসলো, এসে অভ্রের মুখের সামনে দাঁড়িয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করিস? তোকে এমন শিক্ষা দিবার কোনোদিন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবি না। তোর এত বড় সাহস কি করে হলো? আমিও সেটা দেখে নিব। ভাই, তোমার মা আর আমার মা আলাদা হতে পারেন, কিন্তু বাবা এক, তাই এরকম ব্যবহারের কোনো প্রশ্নই আসে না। আমি যে কাজ করিনি সেই কাজের ব্যাপারে আমাকে মিথ্যা অভিযোগ দিলে আমি তো উল্টোপাল্টা কথা বলবোই। কি বললি তুই? উল্টো পাল্টা কথা বলবি তাই না? রাজীব, এখনো দাঁড়িয়ে কি দেখছিস? এই ছেলেটা তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, এখনো তুই দাঁড়িয়ে দেখতেছিস? ওকে শেষ করে দে। যতদিন এই ছেলেটা বাসায় থাকবে ততদিন তোর রাজত্ব কিছুতেই আসবে না। বলতে দেরি রাজীব এসে অভ্রকে মারতে দেরি করলো না। অভ্র তখন কোনো কথা বলছে না, চুপচাপ শুধু মারগুলো সহ্য করে যাচ্ছে। এখন তার এগুলো সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। সে কি করবে কিছুই তো বুঝতে পারছিল না, কারণ তার বাবা এখন বাসায় নেই, আর বাসায় থাকলে সহযোগিতা করার মতো কেউই নেই, সবাই তাদের আন্ডারে। অভ্র তখন কান্না করে রাজীবের দিকে তাকিয়ে বলল, তোমরা কি চাও আমাকে ক্লিয়ার করে বলো? এভাবে প্রতিদিন যে আমাকে এসে মারো, আমি তোকে কিছুই করি না তো। আমি তো কিছুই করি না তোমাদের সাথে খারাপ ব্যবহারও করি না, আর না তোমাদের কোনো কাজে বাধা সৃষ্টি করি। এরপরও তোমরা কেন বারবার আমার সাথে মারামারি করো? আমি তো সেটাই বুঝতে পারি না। প্লিজ বলবো আমাকে। তোর একটাই শাস্তি, তুই এ বাড়ি থেকে বের হয়ে যাবি। যতদিন এই বাড়ি থেকে বের না হয়ে যাবি ততদিন পর্যন্ত তোকে আমরা এভাবেই মারতে থাকবো। এই বাড়িতে আমি একা রাজত্ব করব, আর আমার ছেলে এখানে রাজত্ব করবে। এই বিশাল সাম্রাজ্যের মালিক হব আমি আর আমার ছেলে। তাই তোকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আমরা আমাদের পথের কাঁথা সরিয়ে দিতে চাই। আমার এসবের প্রতি কোনো লোভ নেই। তোমরা সব সম্পত্তি নিয়ে নাও, এরপরও আমার কোনো অভিযোগ নেই। তবু আমাকে এই বাসায় থাকতে দাও। এই বাসায় আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে, সেজন্য আমি এই বাসা ছেড়ে যেতে পারছি না। না হলে তোমাদের কষ্ট দেওয়ার কারণ না হয়ে আমি অনেক আগে এখান থেকে চলে যেতাম। আমাদের সামনে একদম সাধু সাজার চেষ্টা করবি না। আমরা জানি তুই কেন এখানে আছিস, তাই এর বাহিরে আর কোনো কথাও বলবি না। যদি এখান থেকে বের না হয়ে যাস এই মাসের ভিতরে, তাহলে তোকে আমরা বের করে দিব। তখন বুঝবি আমরা কি জিনিস। আম্মু, তুমি আমাকে অর্ডার দাও, আমি ওকে এই মুহূর্তে বাসা থেকে বের করে দিব। এরপর দেখব ও কিভাবে বাসায় ঢুকতে পারে। না বাবা, এখন কিছু করার দরকার নেই। 1 মাস সময় দিলাম, এই 1 মাসের ভিতরে ও বাসা থেকে বের যদি না হয়ে যায় তাহলে আমরা ওকে বের করে দিব। অভ্র তখন কিছু না বলে কান্না করতে করতে নিজের রুমে চলে আসে। তার এখন কি করা উচিত এটা সে নিজেও জানে না। বাইরে থেকে নিজেকে যতই শক্ত সে প্রমাণ করার চেষ্টা করুক না কেন, ভেতর থেকে সে বড্ড দুর্বল। তার মায়ের স্মৃতি এই বাড়িতে জড়িয়ে আছে, সেই জন্য এই বাড়ি ছেড়ে সে চলে যেতে পারবে না। আর যদি এই বাড়িতে থাকে তাহলে তাকে অত্যাচার সহ্য করতে হবে, কিন্তু এই সহ অত্যাচার সহ্য করার মতন অবস্থায় অভ্র নেই। সে তখন কান্না করতে শুরু করলো। তার বাবার কাছে কল করলো, কিন্তু তার বাবা বিজনেসের কাছে ব্যস্ত, তার কল ধরার মতো সময় নেই। সে তখন আকাশের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, আম্মু, তুমি কেন আমাকে এভাবে একা ছেড়ে চলে গেলে? তুমি তো চাইলে আমাকে নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এখন আমি কি করব? এই বাসা ছেড়ে চলে যেতে পারছি না, আবার এই বাসায় থাকতেও পারছি না। এই বাসায় তোমার স্মৃতি জড়িয়ে আছে, সেজন্য তোমার একটু সংস্পর্শে থাকার জন্য এই বাসায় পড়ে থাকি। আর তারা দিনের পর দিন আমাকে অত্যাচার করে। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আমি সাহস করে কোনোদিন কিছু করতে পারি না। আমি এই বাড়ির বড়
আমি যে বড্ড অসহায়, আমাকে সাপোর্ট করার কেউই নেই, সবাই ওদের সাপোর্ট করে। বাবা আমাকে সময় দেয় না, তার সাথে আমার দেখা হয় প্রতিদিন রাতে, হয়তো আমি ঘুমিয়ে যাওয়ার পর এসে আমাকে দেখে যান। এছাড়া তো আর কোনো সময় নেই তার আমার সাথে দেখা করার। আজকে আমার উপর একটা মিথ্যা অভিযোগ তুলেছে, আমি নাকি বাবার টাকা নষ্ট করতেছি। কিন্তু বিশ্বাস করো, আমি একটা মানুষকে সহযোগিতা করতে চেয়েছিলাম, আর তার ছেলে দিনের পর দিন টাকা নষ্ট করতেছে, কিন্তু এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু আমি সামান্য একজন মানুষকে দান করার জন্য আমার বিরুদ্ধে এরকম অভিযোগ করলো। আমি কি করব? আমার তো কিছুই করার নেই। আমি প্রতি মুহূর্তে এরকম ঝামেলার মধ্যে জীবন কাটাচ্ছি। এখান থেকে আমি মুক্তি চাই, আমি মরে যেতে চাই। অভ্র রুমে শুয়ে কান্না করছে। ওদিকে রাজীব তখন চলে যায় তার মায়ের সাথে দেখা করতে, কারণ তার মা আর সে মিলে প্ল্যান করছে অভ্রকে এই বাড়ি থেকে বের করে দিবে, কারণ তার অভ্রকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে। রাজীবের মা তখন রাজীবকে বলে, বাবা, তুই তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা কর, কারণ এই ছেলেটা যদি এখানে থাকে তাহলে তোর বাবা তাকে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ নিবেন, কারণ তোর বাবা ওই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসেন। তাই তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা কর। কিন্তু ক্ষেত্রে বাচ্চাটাকে তো আমি এই বাড়ি থেকে বের করতে পারছি না। ওকে যদি সরাসরি বের করতে চাই তাহলে বাবা আমাকে মেরে ফেলবেন। আর ওকে এভাবে বলতে বলতে আমি তো বিরক্ত হয়ে গেছি। অনেক মারধর করি, কিন্তু কিছুতেই বাড়ি ছেড়ে চলে যায় না। কী সমস্যা ওর? তুই বুঝতে পারছিস না? ওই ছেলেটা সবার সামনে বোকা সেজে থাকলেও ভিতর থেকে অনেক বেশি চালাক। তাই ওকে সরাসরি বাড়ি থেকে বের করে দিতে না পারলেও ওকে আস্তে আস্তে বাড়ি থেকে বের করে দিতে হবে, কারণ ও যদি বাড়িতে থাকে তাহলে তোর জায়গা ও দখল করে নেবে, আর আমি চাই না আমার ছেলের জায়গা কেউ দখল করে নিক। তখন তারা এসব কথা বলছিল, এর মধ্যে ইমরান চৌধুরী বাড়িতে প্রবেশ করেন, সাথে কয়েকজন লোক। কারণ তিনি একজন নামকরা ব্যবসায়ী, তিনি এভাবে চলাফেরা করতে পারেন না, কারণ তার অনেক শত্রু চারিদিকে। ইমরান চৌধুরী তখন প্রথমে অভ্রের রুমে যান, কারণ এটাই তার নিয়ম। তিনি প্রথমে এসেই অভ্রকে দেখতে যান। অভ্রের রুমে গিয়ে দেখেন অভ্র কান্না করছে। ইমরান চৌধুরী তখন চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার বাবা, তুমি কান্না করছো কেন? আমাকে বলো, তোমাকে কে কি বলেছে? তুমি এভাবে শুয়ে শুয়ে কান্না করছো কেন? বাবাকে বল। না বাবা, কিছুই হয়নি, আমি এমনি এখানে শুয়েছিলাম। মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল, সেজন্য মনে হয় কান্না করে দিয়েছি। আমি কান্না করতে চাইনি বাবা, কিন্তু হঠাৎ করে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়েছে। তুমি কেমন আছো বাবা? আমি তো তোমাকে দেখতে পাই না। ইমরান চৌধুরী তখন তার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন এবং তার প্রথম স্ত্রীর কথা তার অনেক বেশি মনে পড়ে, কারণ তিনি অনেক ভালোবাসতেন তাকে, কিন্তু সেটা নিজের ছেলের সামনে কখনোই প্রকাশ করতে চান না। তিনি তার দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে চান না। তখন তিনি অভ্রের দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার আম্মু মারা গেছেন কে বলেছে? তোমার আম্মু তোমার উপর থেকে সব সময় নজর রাখেন, আর আমি তোমাকে প্রতিদিন দেখতে আসি। তুমি তো এই সময় শুয়ে পড়ো, সেজন্য তুমি আমাকে দেখতে পাও না। আমি তোমাকে সব সময় দেখে যাই, তুমি কোনো চিন্তা করো না। তোমার বাবা যতদিন বেঁচে আছে ততদিন তোমার কোনো ক্ষতি হবে না। অভ্র তখন হাজারো কষ্টের ভিতরে হেসে ফেলে, কারণ সে তার বাবাকে দেখলে সব কিছুই ভুলে যায়। অভ্র মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আস্তে আস্তে সে নিজে কিছু একটা করবে, এরপর বাড়ির এইসব কিছু ছেড়ে চলে যাবে, কারণ এই বাড়িতে থাকলে তার ভাইয়ের কষ্ট হবে, আর সে চায় না কাউকে কষ্ট দিতে। সেই জন্য সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। পরের দিন ভার্সিটিতে সে চলে যায়। আজ পর্যন্ত সে কোনোদিনই ভার্সিটিতে মিস দেয়নি। ওদিকে তার ভাই ইন্টার 2য় বর্ষে পড়ে এবং এর মধ্যেই সে রাজনীতিতে ঢুকে পড়েছে। ক্লাস 10 থেকেই সে রাজনীতি করছে। খুব কম সে কলেজে যায়, আর কলেজে গেলেই তার নামে বিভিন্ন প্রকার অভিযোগ আসে। সে বিভিন্ন প্রকার খারাপ কাজ করে, তার বাবার নাম করে সে বিভিন্ন মেয়েকে উত্ত্যক্ত করে, যার ফলে তার বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারে না, কারণ সে একজন কোটিপতির ছেলে, আর সে দেশের সবচেয়ে বড় কলেজে পড়ে। তার বিরুদ্ধে কে কি বলবে? এর মধ্যে আবারও সে তার বাবার নাম খাটিয়ে সে এই জায়গায় ভর্তি হয়েছে, কারণ স্বাভাবিকভাবে সে যদি পরীক্ষা দিত তাহলে সে এই কলেজে কোনো দিনই ভর্তি হতে পারত না।
ওদিকে অভ্র নিজের যোগ্যতায় ভর্তি হয়েছে। বুয়েটের সব প্রফেসরদের সাথে তার খুব ভালো সম্পর্ক, সবাই তাকে অনেক বেশি ভালোবাসেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার আসল পরিচয় জানে না, সেই জন্য তাকে অনেক বেশি অপমান ও নির্যাতনের শিকার হতে হয়। তাকে সবসময় সবাই র্যাগিং করে। আজকে আমি প্রথমবারের মতো পা দিয়েছি আমার স্বপ্নের ঠিকানা, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য বুয়েটে। ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম যে বুয়েটে পড়াশোনা করব, সেখানে যাওয়া আসা করব, ক্যাম্পাসে ঘুরে বেড়াবো, কিন্তু কোনোদিন সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। আজকে আমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি অনেক কষ্ট করে। অনেক কষ্ট করতে হয়েছে এই জায়গায় আসতে। যখন ঢুকছিলাম তখন একটা ছেলে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার সন্তান মামুনি, আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছ আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই? এটা কিন্তু তুমি খুব বড় একটা অন্যায় করে ফেলেছ। তার কথা শুনেই আমার মাথা নষ্ট হয়ে গেল। আমি একটা প্রতিবাদী স্বভাবের মেয়ে। আমি তখন তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু মনে মনে কিছুটা ভয় করছিল। আজকে প্রথম ভার্সিটিতে এসেছি, এখনো যদি কিছু একটা করতে যাই তাহলে তো আমার নাম খারাপ হবে, কিন্তু এইভাবেও তো অপমান সহ্য করা যায় না। সেজন্য আমি তার সামনে গিয়ে রাগী চোখে বললাম, কি ব্যাপার, আপনার কি সমস্যা? আপনি আমার দিকে তাকিয়ে এসব বাজে কথা বললেন কেন? ও বাবারি বাবা, এত দেখি পুরো জাল বলিস। আমার কিন্তু এসব আরো ভালো পছন্দ। তার কথা শুনে আমার মাথায় আগুন উঠে গেল। আমি এখন মনে মনে আমার স্বপ্নটাকে বিসর্জন দিয়ে তার গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম। সে কে, সেই পরিচয় আমার জানার দরকার নেই। আমাকে সে যে অপমান করবে, কথা বলবে, তাকেই শাস্তি পেতে হবে। আমি তখন তার গালে থাপ্পড় বসিয়ে দিলাম। সে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই তোরা দেখতে পেয়েছিস, এই মেয়েটা আমার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আজ পর্যন্ত এই রকির গালে কেউ থাপ্পড় বসাতে পারেনি, কিন্তু ও বসিয়ে দিল। ওকে কি শাস্তি দেব তোরাই বল। তখন তার পাশে থাকা ছেলেগুলো হাসতে শুরু করলো। ছেলেটা তখন আমার দিকে এগিয়ে আসে। তখন দেখলাম একজন প্রফেসর এদিকে আসছেন। আমি তখন তার দিকে তাকালাম। ছেলেগুলো সেখান থেকে চলে গেল। মনে মনে অনেক শান্তি পেলাম যে সঠিক সময় যদি স্যার না চলে আসতেন তাহলে আজ কত বড় বিপদে পড়ে যেতাম। সেই জন্য আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলাম, গিয়ে নিজের ক্লাস খুঁজে সেখানে বসে পড়লাম। একটু পর প্রফেসর আসলেন, ক্লাস করালেন। প্রথম দিনের ক্লাস, সেজন্য মনে একটা আনন্দ কাজ করছিল। অনেকজনের সাথে নতুন করে পরিচিত হলাম। নতুন ভার্সিটি, সবকিছু নতুন, অনেক ভালো লাগছিল। যখন ছুটি হলো তখন মনে মনে অনেক ভয় পেতে শুরু করলাম, কারণ এখন আমাকে বের হয়ে যেতে হবে কলেজ ক্যাম্পাসের দিকে। যদি ছেলেগুলো সেখানে বসে থাকে তাহলে তো ঝামেলায় পড়ে যাব। সেখান দিয়ে বের হতে শুরু করলাম, তখন দেখতে পেলাম ঠিক ওই ছেলেগুলো এখানে বসা। আমাকে দেখে তারা আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি তখন হেল্প হেল্প বলে চিৎকার করতে শুরু করলাম। তখন একটা ছেলে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনার কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? ছেলেটিকে দেখে একদম বোকা টাইপের মনে হলো, কিন্তু এখন আমার সাহায্যের দরকার। সেজন্য আমি তার দিকে তাকিয়ে বললাম, ভাইয়া আমাকে একটু সাহায্য করেন। এই ছেলেগুলো আমাকে সকাল থেকে বিরক্ত করছে। আজকে আমি নতুন ভার্সিটিতে এসেছি, ঝামেলায় পড়ে গেছি, আপনি একটু হেল্প করবেন প্লিজ। অভ্র তখন মেয়েটার কথা শুনে মেয়েটার দিকে তাকালো। অদ্ভুত সুন্দর মেয়েটা, সে মেয়েটার দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো কথা বলতে পারছে না। সামনে তাকিয়ে দেখলো রকি দাঁড়িয়ে আছে। অভ্র তখন রকির সামনে গিয়ে বলল, কি ব্যাপার রকি, তুই মেয়েটাকে এভাবে ডিস্টার্ব করছিস কেন? মেয়েটা নতুন এই ভার্সিটিতে এসেছে, ওকে এইভাবে ডিস্টার্ব করা ঠিক না। ও এই ভার্সিটির কিছুই চেনে না, তোর উচিত ছিল ওনাকে একটু সহযোগিতা করা। রকি আর তার বন্ধুরা তখন হাসতে শুরু করলো, কারণ রকি অভ্রের সাথে একই ক্লাসে পড়ে। ক্লাস করে না, সব সময় এরকম গুন্ডামি করে বেড়ায় কলেজ ক্যাম্পাসে। রকি তখন অভ্রের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এসেছেন আমার হিরো সাহেব, এখান থেকে চলে যা, তোর সাথে আমাদের কোনো সমস্যা নেই। তুই ভালো ছেলে, ভালো ছেলের মতো থাকবি, আমাদের সাথে কথা বলতে আসবি না। যদি আমাদের সাথে কথা বলতে আসিস তাহলে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দেব। কেন এরকম করছিস রকি? মেয়েটা নতুন এসেছে, ওর সাথে এরকম করবি না। মেয়েটা যদি পড়াশোনা করার জন্য এখানে আসে তাহলে ওকে কেন ডিস্টার্ব করছিস? তোরাও তো পড়াশোনা করার জন্য এসেছিস, এরকম করা ঠিক না। তখন অভ্রকে ধাক্কা দিয়ে রকি গিয়ে মেঘলার হাত ধরল। এটা দেখে অভ্র আবারও এগিয়ে গিয়ে রকিকে বলল, মেয়েটার হাত ছেড়ে দে বলছি, তোকে আমি রিকোয়েস্ট করছি, মেয়েটার হাত ছেড়ে দে। মেয়েটা নতুন এসেছে, ওর সাথে এরকম ঝামেলা করবি না তোরা, প্লিজ। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই ক্ষেতের বাচ্চাটাকে একটা শিক্ষা দিয়ে দে। ও কেন আমাদের এখানে এসেছে? আমি ওকে বরাবর বলেছি এখান থেকে চলে যেতে,
কিন্তু কিন্তু ও এখানে এসেছে ভালো মানুষ সাজতে। ওকে আমি নিয়ে যাব, তুই কি করবি? ওকে একটা শিক্ষা দিয়ে দে তো। তখন রকির পাশে থাকা ছেলেগুলো এসে অভ্রকে মারতে শুরু করলো। অভ্র তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে চুপচাপ মার খেয়ে যাচ্ছে। মেঘলা তখন এটা দেখে অনেক মন খারাপ করে, কারণ তার জন্য একটি ছেলে মার খেতে হচ্ছে। তাদের এসব ঝামেলার মধ্যে কিছু ছাত্রছাত্রীও সেখানে চলে আসলো। সবাই অভ্রকে চিনে, কারণ অভ্র অনেক ভালো একটি স্টুডেন্ট। ইউনিভার্সিটিতে তার নাম আছে। এর মধ্যে একটি ছেলে গিয়ে দৌড়ে অধ্যাপক ডক্টর সৌভিক মজুমদারকে ডেকে নিয়ে আসলো। তিনি তখন এসে বললেন, রকি, তোমাকে না আমি বারণ করছিলাম তুমি ক্যাম্পাসে দাঁড়াবে না, আর ক্যাম্পাসে দাঁড়িয়ে তো একটা অন্যায় কাজ করেছো। এর মধ্যে আবার একটা মেয়ের হাতও ধরেছো। তুমি এটা কেন করলে? তোমাকে কতবার সতর্ক করব। এখন কিন্তু তোমাকে উচিত শিক্ষাটা আমি দিয়ে দেব। প্রফেসরের কথা শুনে রকি কিছুটা ভয় পেয়ে গেল। তখন তারা অভ্রকে ছেড়ে দিল। অভ্র অনেক মার খেয়েছে, সে মাটিতে বসে পড়েছে। তখন রকি এবং তার বন্ধু বান্ধব সেখান থেকেই চলে গেল। প্রফেসর তখন অভ্রের কাছে গিয়ে বললেন, অভ্র, তুমি উঠে চলে যাও, তোমার বাসায় এখানে থাকার কোনো দরকার নেই। আর ওদের সাথে একদম কথা বলতে আসবে না। ওরা খুব খারাপ ছেলে, তুমি একজন ভালো ছেলে, তুমি কেন ওদের সাথে কথা বলতে এসেছো? আমি তখন প্রফেসরের দিকে এগিয়ে গেলাম, কারণ এখন আমাকে সত্যিটা বলতেই হবে। ছেলেটা আমার জন্য এসে মার খেয়েছে। আমি তখন প্রফেসরের সামনে দাঁড়িয়ে বললাম, স্যার, আসলে উনি আমার জন্যই মার খেয়েছেন। আমি হেল্প করার জন্য চিৎকার করছিলাম, উনি আমাকে হেল্প করতে এসেছিলেন। তখন এই ছেলেগুলো ওনাকে মেরেছে। আমি নতুন এসেছি ইউনিভার্সিটিতে, তাই কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওকে একটা ফার্মেসিতে নিয়ে যাও। নিয়ে গিয়ে ওর কোথায় ব্যথা লেগেছে সেটা দেখো। ওকে বাসায় পৌঁছে দিও। আমি তখন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালাম। প্রফেসর তখন সেখান থেকে চলে গেলেন। আমি তখন সেই ছেলেটার কাছে এগিয়ে গেলাম। তার জন্য অনেক বেশি খারাপ লাগছে। আমি তাকে কাছে রেখে এসে এইভাবে মার খাওয়ালাম। আমি তখন তাকে বললাম, আসলে আমি অনেক দুঃখিত, আমার জন্য আপনাকে এইভাবে আঘাত সহ্য করতে হলো। এরকম খারাপ ছেলেদের জন্য আজকাল ভার্সিটিতে ছেলেমেয়েরা পড়াশোনাই করতে চায় না। আপনি চলুন, আপনাকে নিয়ে ফার্মেসিতেই যেতে হবে। আপনি অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। না না, আমার কোনো সমস্যা নেই, আপনি চলে যেতে পারেন। আসলে ওরা খুব খারাপ, ওদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। ওরা বিভিন্ন সময় মেয়েদেরকে ডিস্টার্ব করে। ছেলেটার এমন ভালো ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, কারণ আমি তার থেকে বয়সে ছোট হব সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু সে আমাকে একবার তুমি করে পর্যন্ত বলছে না। আমার অনেক খারাপ লাগলো। আমি তখন তাকে টেনে নিয়ে গেলাম ফার্মেসিতে। নিয়ে গিয়ে তাকে কিছু ওষুধ লাগিয়ে দিয়ে তাকে বিদায় জানিয়ে চলে আসলাম। কিন্তু তার মুখটা ভুলতে পারছি না। সে একটু বোকা টাইপের হলেও তার মুখটা অনেক মায়াবী। আমি তখন মুচকি এসে সেখান থেকে চলে আসলাম। প্রথম দিন ভার্সিটিতে ভালো এবং খারাপ মিশ্রিত একটা অনুভূতি হলো। ওদিকে ইমরান চৌধুরী তখন তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার রফিক সাহেবকে নিয়ে মিটিংয়ে বসলেন। রফিক, এবারও আমাকে বর্ষসেরা বিজনেসম্যান হতেই হবে, কারণ আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি আমি যতদিন বেঁচে থাকবো এই দেশের প্রতিটা কোণায় আমার কোম্পানির পণ্য পৌঁছাবে। অসহায় দরিদ্র মানুষকে আমি সেবা দিয়ে যাবই। স্যার, আপনার কোম্পানির মাধ্যমে দরিদ্র অসহায় মানুষকে যতটুকু সহযোগিতা করা হয়েছে তার কারো কোম্পানির মাধ্যমে হয়নি। আপনি সত্যি একজন মহান সেবক। তখন তারা নিজেদের কাজ শুরু করে বেশিরভাগ সময় তাদেরকে বিভিন্ন কাজ সামলাতে হয়, সেই জন্য তারা বেশি বাসায় থাকতে পারেন না। ওদিকে রাজীব মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এই মাসের ভিতরেই অভ্রকে বাড়ি থেকে বের করে দিতে চায়, কারণ অভ্র থাকলে তার অনেক সমস্যা হবে, কিন্তু সে একা সেটা করতে পারবে না। তার কিছু সাহায্যের প্রয়োজন আছে, কারণ সে যদি এটা করে তাহলে সবার কাছে ধরা পড়ে যাবে। তার সাথে অনেক গার্ড ঘোরাফেরা করে, কিন্তু অভ্র একদমই সাদাসিধা মানুষের মতো চলাফেরা করে। এটা তার বাবার শিক্ষা। তার বাবা তাকে সাদাসিধা জীবনযাপনের এই নির্দেশ দিয়েছেন, কিন্তু এই বয়সে রাজীব অনেকগুলো গার্ড নিয়ে ঘুরে বেড়ায়, তাই যে কোনো মানুষ তার সাথে বেইমানি করতে পারে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন সে অন্য কাউকে দিয়ে এই কাজটি করাবে, কিন্তু এই কাজটা রফিক সাহেবের চেয়ে ভালো আর কেউ করতে পারবেন না। সেই জন্য সে মনে মনে সিদ্ধান্ত নেয় রফিক সাহেবের সাথে কথা বলবে। এরই মধ্যে অভ্র বাসায় ফিরে অভ্রকে দেখে তার সৎমা বলে উঠল, এই চলে এসেছেন মহারাজ। প্রতিদিন এই একটাই কাজ, উনার পড়াশোনা করা। এর বাহিরেও যে অনেক কাজ আছে, উনার বাবার যে এত
পরিশ্রম করে এত কিছু গড়ে তুলেছেন, এটা একটু দেখাশোনা করার সময় তার হয় না। পড়াশোনা করে কি হবে? অভ্র তখন কোনো কথা না বলে নিজের রুমে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কারণ সে তার সৎ মায়ের সাথে কোনো কথা বলতে চায় না। যদি সে কোনো কথা বলতে চায় তাকে আবারও মার শুরু করবে। এমনিতেই সে অনেক মার খেয়ে এসেছে, এর মধ্যে যদি আবারও মার খায় তাহলে তার শরীর একদম শেষ হয়ে যাবে। সেই জন্য সে নিজের রুমে গিয়ে একটা গল্পের বই বের করে পড়তে শুরু করে, কারণ এটাই তার কাজ। বাড়িতে কেউ তাকে বেশি ভালোবাসে না, শুধু তার বাবা তাকে ভালোবাসে, আর বাবার সাথে তার তেমন একটা দেখাও হয় না। সাথে রফিক সাহেব তাকে অনেক বেশি ভালোবাসেন। মাঝে মধ্যে রফিক সাহেবের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সে কথা বলে। বই পড়াই তার একমাত্র নেশা। যেখানে সে তার ভাই গুন্ডামি আর মাস্তানি নিয়ে অনেক ব্যস্ত, সেখানে সে শিক্ষা নিয়ে ব্যস্তই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি শিক্ষা না থাকে তাহলে একজন মানুষ দেহ আর রক্তের মাংসে মানুষ হবে, কিন্তু মানুষ্যবোধ সে কোনোদিনই মানুষ হতে পারবে না। সত্যিকারের মানুষ হতে গেলে সবার প্রথমে দরকার শিক্ষা, আর সেটা তার ভিতরে খুব ভালো করেই আছে। ওদিকে মেঘলা বাসায় গিয়ে সেই ছেলেটার কথা চিন্তা করতে থাকে। শুধু সেই ছেলেটার কথাই কেন তার মনে আসছে সে কিছুতেই বুঝতে পারছে না। এরই মধ্যে তার বাবা মিস্টার রফিক সাহেব বাসায় ঢুকেন। রফিক সাহেবের মেয়ে মেঘলা তার বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করেন, কারণ তার বাবা দেশের একজন বিজনেস আইকনের অ্যাসিস্ট্যান্ট। রফিক সাহেব ঘরে ঢুকেই তার মেয়েকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার মামনি, আজকে তোমার প্রথম বিশ্ববিদ্যালয়ের দিন ছিল, তোমার দিনটা কেমন কাটলো? অনেক ভালো কেটেছে বাবা, আমি অনেক ভালো কিছু মানুষকে সেখানে দেখতে পেয়েছি। অনেক ভালো কেটেছে, তুমি কোনো চিন্তা করো না। এরপর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। পরের দিন যখন রফিক সাহেব কাজের জন্য আবারও চলে যায় ইমরান চৌধুরীর সাথে দেখা করতে, তখনই হঠাৎ করে এসে রাজীব তাকে ডেকে নিয়ে যায়। তিনি তখন নিঃসন্দেহে রাজীবের সাথে চলে যান তার রুমে। রাজীবের রুমে গিয়ে দেখতে পান যে ইমরান চৌধুরীর স্ত্রী মিসেস রুমানা চৌধুরীর সামনেই দাঁড়িয়ে আছেন। তিনি তখন তার সামনে দাঁড়িয়ে বলেন, রফিক সাহেব, আপনি যেটা করছেন সেটা খুবই জঘন্য একটা কাজ করছেন। আমার ছেলে একজন যোগ্য প্রতিনিধি, কিন্তু আমি খবর পেয়েছি আপনি ওই বোকা ছেলেটাকে অনেক বেশি ভালোবাসেন। তাকে এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী করার প্ল্যান আপনি করেছেন। এটা খুব খারাপ একটা কাজ করছেন। রফিক সাহেব তখন তাদের কথা শুনে ভয় পেয়ে যান, কারণ তারা আগেই একজন মানুষকে খুন করেছেন সবার আড়ালে, সেটা তিনি খুব ভালো করেই জানেন। এখন তার পালা মনে হয়। তিনি তখন ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে থাকেন। তখন রাজীব এসে বলতে শুরু করে, আঙ্কেল, আপনি আমার বাবার সাথে অনেক দিন থেকে আসছেন। আমি আপনার ব্যাপারে অনেক ভালো করেই জানি। আপনি যেই সিদ্ধান্ত নেবেন সেটা বাবা খুব ভালো করেই মেনে নেবেন, সেটা আমরা জানি। তাই আমি বলছি আমাকে পরবর্তী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে হবে। এছাড়া যদি অন্য কোনো কিছু আপনি বলেন তাহলে কিন্তু আপনাকে খুন করে ফেলবো। এর আগে আপনাকে আরও একটা বড় কাজ করতে হবে। বলেন, আমি তো আপনাদের সেবক, আপনারা যেটা বলবেন সেটাই তো আমি মেনে নিব। বলেন, আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? আঙ্কেল, আপনাকে অব্রকে খুন করতে হবে। অব্রকে আমি আর আমার চোখের সামনে দেখতে চাই না। ওকে আপনি খুন করে ফেলবেন, এরপর বাবাকে বলবেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী কোনো কোম্পানির লোক তাকে খুন করে দিয়েছে। এই কথা শোনার পর রফিক সাহেবের পায়ের নিচের থেকে মাটি সরে যায়। তিনি কি বলছেন কিছুই বুঝতে পারছেন না। এত বড় পরিবারের ছেলে, সে বলছে তার ভাইকে মেরে ফেলতে। ম্যাডাম, আপনারা এটা কি বলছেন? এটা সম্ভব নয়। তো আমাকে একদম মেরে ফেলবে? আপনাকে এই কাজটা করতেই হবে। যদি এই কাজটা করতে না পারেন তাহলে আপনাকে আমরা মেরে ফেলবো। আর আপনারা কি ভাবছেন আমরা ছেলেটাকে এখানে টিকতে দিব? ওকে আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। এই কথা যদি আপনারা আমার স্বামীর কাছে একবার বলেন তাহলে কিন্তু মেরে ফেলবো, মনে রাখবেন। কিন্তু ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, এটা খুবই ভয়ঙ্কর একটা কাজ। একজন দেশের টপ বিজনেসম্যান ইমরান চৌধুরীর ছেলেকে মেরে ফেলা কোনো চাটিখানি কথা নয়। আমাকেও মরতে হবে, সাথে আপনাদেরকেও। স্যার অনেক বেশি ভালোবাসেন অভ্র স্যারকে। আমি জানি না, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। যেই করেই হোক ওই ছেলেটাকে মেরে ফেলতে হবে। আমি চাই না আমার কোনো প্রতিবন্ধী থাকুক, তাই এই কাজটা আপনাকে করতে হবে। যদি করতে না পারেন তাহলে আপনাকে মেরে ফেলা হবে। কাজটা 1 সপ্তাহের ভিতরে করতে হবে।
যদি এই সপ্তাহের ভিতরেই কাজটা করতে না পারেন তাহলে আপনাকে আর চাকরি করতে হবে না, চিরদিনের জন্য মাটির নিচে চলে যাবেন। রফিক সাহেব তখন ভয় পেয়ে সেখান থেকে চলে আসেন। তিনি কি করবেন বুঝতে পারছেন না। ইমরান চৌধুরীকে বলবেন, বললেও তো মেরে ফেলবে ওরা, আর যদি না বলেন তাহলেও তো একটা অন্যায় কাজ করতে হবে। তিনি কোনো অন্যায় কাজ করতে চান না, সেই জন্য তিনি একটি বুদ্ধি বের করলেন। তার বাসায় চলে গেলেন এবং বাসায় চলে যাওয়ার পর তিনি তার স্ত্রীকে বললেন, ফারহানা, আমরা এখানে আর থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। আমরা এই এলাকা ছেড়ে কিছুটা দূরে গিয়ে থাকতে চাই। এই এলাকায় যদি থাকি তাহলে সমস্যা হতে পারে, আর আমাদের বাসায় আরও একটা ছেলে থাকবে। তুমি কি সব আজে বাজে কথা বলছো? আমরা এখান থেকে চলে যাব কেন? আর সমস্যা হয়েছে, আরেকটা ছেলেকে এখানে থাকবে মানে ঘরে একটা মেয়ে মানুষ আছে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি বুঝতে পারছো না কে থাকবে এখানে? এখানে থাকবে ইমরান চৌধুরীর ছেলে অভ্র চৌধুরী। ইমরান চৌধুরীর ছেলেকে এখানে থাকবে কেন? আর আমাদের মতন গরিবের বাসায় ওনার মতন বড়লোকের ছেলে কিভাবে থাকবে? এত বড় রাজপ্রাসাদ ছেড়ে এই বাড়িতে থাকবে? তখন রফিক সাহেব তার স্ত্রীকে সব কিছু খুলে বলেন এবং তার স্ত্রী এই কথা শোনার পর অনেক বেশি কষ্ট পান। এরপর তিনি বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি ওকে এখানে নিয়ে আসো, এখানেই ও থাকবে। আর আমি সব কিছু প্রস্তুত করে নিচ্ছি। 2 দিনের ভিতরেই আমরা এখান থেকে চলে যাব। প্রথমে আমার বাবার বাসায় চলে যাব। ওখানে তো আমার শুধু ভাই আছে, আর কেউ থাকে না ওখানে। আমরা ওখানেই থাকবো। পরের দিন রফিক সাহেব প্রথম চলে যান রাজীবের সাথে দেখা করতে, কারণ আজকে সব কিছু বলতে হবে। তখন তিনি রাজীবের সাথে দেখা করে বলেন, স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। আপনি অভ্র স্যারকে ধরে নিয়ে আসবেন, এরপর আমরা ওনাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে মেরে ফেলবো, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমে আপনাকে ধরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওকে ধরা একদম সহজ। এরপর ওকে মেরে না নদীতে ভাসিয়ে দিবেন। ওকে আমি দেখতে চাই না, আমার প্রতিদ্বন্দ্বী কেউ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। ওকে স্যার, তাহলে এটাই করেন। আর আমি একটা কথা বলতে চাই, আমার তো অনেক বেশি বয়স হয়ে গেছে, আর এই কাজ করার পর আমি এখানে থাকলে হঠাৎ কোনোদিন ধরা পড়ে যাব, আর যদি ধরা পড়ে যাই তাহলে বুঝতেই পারছেন আপনারাও ধরা পড়ে যাবেন। আমি চাই এই চাকরি ছেড়ে দিতে। এই কাজটা করার পর আমি আর কোনোদিন এই চাকরি করব না। রাজীব তখন মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ তার পথের কাঁটা সব সরে যাবে। না হলে রফিক সাহেব যে কোনো দিন তাকে ফাঁসিয়ে দিতে পারত। কিন্তু এখন রফিক সাহেব নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে দিতে চাচ্ছেন। তখন সে রফিক সাহেবকে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চাকরি ছেড়ে দেন, কোনো সমস্যা নেই, আপনাকে আমি টাকা দিব, যত টাকা প্রয়োজন আমি আপনাকে দিব। এরপরেও এই চাকরি ছেড়ে দেন, আর আমার কাজটা যেন ঠিক মতো হয়, কোনো সমস্যা হলে কিন্তু মেরে ফেলবো। ওদিকে আমি দ্বিতীয় দিন আর ভার্সিটিতে গেলাম না। আজকে ভার্সিটিতে যেতে ভালো লাগছে না। আমার সামনের ভার্সিটি, আমি ভেবেছিলাম যে প্রতিদিন ভার্সিটিতে যাব, কোনোদিন মিস দিব না, কিন্তু আজকে ভার্সিটিতে যেতেই ভালো লাগছে না। কালকের ঝামেলার কারণে সেজন্য ভাবলাম ভার্সিটিতে যাব না, কিন্তু আম্মু এসে হঠাৎ করে আমাকে বললেন, মেঘলা, প্রস্তুত হয়ে নাও, কালকে আমরা তোমার নানুর বাসায় চলে যাব। এখানে আর থাকবো না, আমরা ওখানে থাকবো। এই বাড়িটা আমরা বিক্রি করে দেব। কি বলছো আম্মু, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আমরা এই বাড়িটা বিক্রি করে দিব কেন? তখন ফারহানা বেগম সব কিছু খুলে বলেন তার মেয়েকে। এটা শোনার পর মেঘলা অদ্ভুত দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায়। তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, এরকম মানুষও পৃথিবীতে আছে নিজের ভাইকে মেরে ফেলতে চায় শুধুমাত্র একটু টাকার সমস্যার কারণে? এরকম ভাই পৃথিবীতে বেঁচে আছে? হ্যাঁ মামনি, আমাদের পৃথিবীতে এরকম কিছু জঘন্য মানুষ আছে যাদের কারণে পুরো পৃথিবীটাই কলঙ্কিত। ওদের টাকা পয়সা আছে, কিন্তু ওদের মধ্যে শান্তি নেই। আমরা এমনিতেই সুখে আছি, আমাদের আর কিছুর প্রয়োজন নেই। তোমার বাবাকে আমি বলে দিয়েছি এই অন্যায় কাজ যেন কোনোদিন না করে। মেঘলা তখন অনেক বেশি খুশি হয়, কারণ তার বাবা কোনো অন্যায় কাজ করবেন না। আর কেউ হলে হয়তো রাজি হয়ে যেত, এত টাকার লোভ কেউ সামলাতে পারতো না। ওদিকে অভ্র ভার্সিটি থেকে ফেরার সময় হঠাৎ করেই তাকে কেউ যেন একটি গাড়ির ভিতরে নিয়ে আসে
এরপর তার কোনো কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফিরে তখন দেখতে পায় একটি রুমের মধ্যে বন্দি হয়ে পড়ে আছে। তার ভাই রাজীব দাঁড়িয়ে আছে সেখানে। তখন তার ভাইকে জিজ্ঞাসা করে, ভাইয়া আমাকে এখানে কেন ধরে নিয়ে আসা হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণ কি? তোকে আমরা মেরে ফেলবো। তোকে বলেছিলাম এই বাড়ি থেকে চলে যেতে, কিন্তু তুই আমাদের কোনো কথা শুনিসনি। এখানে থাকতে চেয়েছিস। আর তুই তো জানিস আমার প্রতিদ্বন্দ্বী কেউ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। সেই জন্য তোকে আমরা মেরে ফেলবো। কিন্তু কেন ভাই? আমাকে কেন মেরে ফেলবে তোমরা? আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। তোমাকে আর কোনোদিন জ্বালাবো না। এরপরও আমাকে ছেড়ে দাও প্লিজ। হ্যাঁ, তোকে ছেড়ে দিব তাই না? তুই হচ্ছিস আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী। আমি চাই একা এই বিলাস সম্পত্তি ভোগ করতে। তোকে আমি কোনোদিন বাঁচিয়ে রাখবো না। তোকে মেরে ফেলতেই হবে, তাই প্রস্তুত হয়ে নে। অভ্র কান্না করতে শুরু করে, কিন্তু রাজীব তার সামনে দাঁড়িয়ে হাসতে শুরু করে। একটু পর আরেকটা গাড়ি সেখানে আসে। গাড়ির আওয়াজ শুনে সে চিন্তায় পড়ে যান, এখন কি তাকে মেরে ফেলা হবে? তখন ভিতরে রফিক সাহেব ঢোকেন। রফিক সাহেবকে দেখে অভ্র কান্না করে জিজ্ঞাসা করে, রফিক আঙ্কেল, আপনাকে আমি অনেক বেশি বিশ্বাস করতাম, কিন্তু আপনি এত বড় একটা বেইমানি করবেন আমি কোনোদিনও ভাবতে পারিনি। আপনাকে আমি নিজের সবচেয়ে আপনজনদের একজন ভাবতাম, কিন্তু আপনি এরকম একটা কাজ করতে পারলেন। কিন্তু কেউ অভ্রের কথা কোনো কিছু না শুনে অভ্রকে ধরে নিয়ে গাড়ির মধ্যে তুলে দেয়। এরপর রাজীব নিজের গাড়ি থেকে অনেকগুলো টাকা এনে রফিক সাহেবের হাতে দিয়ে বলে, এই নিন আপনার টাকা, আর বাবাকে বলে দিবেন যে আপনি আর কোনোদিন চাকরি করবেন না, কারণ আপনি যদি এখানে থাকেন তাহলে আমাকে ফাঁসিয়ে দিতে পারেন, আর আমি আমার কাজে কোনো প্রমাণ রাখতে চাই না। ওকে স্যার, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি আজকে রাতের ভিতরেই ওকে মেরে নদীতে ভাসিয়ে দিব। আর কোনোদিন কেউ খুঁজে পাবে না। আপনারা শুধু স্যারকে বুঝিয়ে বলবেন সব কিছু। এরপর রফিক সাহেব গাড়ি নিয়ে চলে যান। তখন তার গাড়িতে ওঠার পরে রফিক সাহেবকে অভ্র বিভিন্ন কথা বলতে শুরু করে। অভ্র কিছু দূর যাওয়ার পর রফিক সাহেব বলে ওঠেন, অভ্র স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে মেরে ফেলবো না। আমাকে জোর করে বাধ্য করা হয়েছে এই কাজ করার জন্য। সেই জন্য আমি একটা প্ল্যান সাজিয়েছি। আমি আমার চাকরি ছেড়ে দিচ্ছি। আপনাকে আমি মারবো না। আপনাকে আমি নিজের বাসায় রাখবো। সবাই জানবে যে আপনি মারা গেছেন, কিন্তু আপনি মারা যাবেন না। আমি আপনাকে আগলে রাখবো। আপনি প্লিজ কান্না করবেন না। কিন্তু আঙ্কেল, আপনাকে কে বাধ্য করেছে এই কাজ করার জন্য? আমার ভাই? হ্যাঁ স্যার, আপনার ভাই এবং আপনার সৎমা মিলে আপনাকে মেরে ফেলার প্ল্যান করেছে। আপনাকে তারা এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চায় না, তাই আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আপনার বাবা অনেক বেশি কষ্ট পাবেন আপনি মারা গেলে। আপনি নিজে কিছু একটা করবেন, এরপর আপনি আবার শক্ত অবস্থায় ফিরে আসবেন। এরপর আপনাকে কেউ আর অপমান করতে পারবে না। আপনাকে আমি আগলে রাখবো। কেউ আপনাকে খুঁজে পাবে না। এরপর রফিক সাহেব তাকে নিয়ে চলে যান নিজের বাসায়। ওদিকে সন্ধ্যার পর মেঘলা বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসতেই সেই ছেলেটাকে দেখে সে অবাক হয়ে যায়। অভ্র অবাক হয়ে তাকিয়ে আছে মেঘলার দিকে। তখন মেঘলার বাবা রফিক সাহেব এসে দেখে বললেন, মেঘলা, ইনি হচ্ছেন অভ্র স্যার, আমার বসের ছেলে। ওনাকে সবসময় সম্মান দিয়ে কথা বলবে, আর ওনার কোনো সমস্যা যেন না হয় এই দিকটা দেখবে। এটা কি হলো কিছুই বুঝতে পারছি না বাবা। আমাকে কার সাথে পরিচয় করিয়ে দিলেন? ছেলেটা এত নিরহংকারী আমি কোনোদিন ভাবতে পারিনি। এরকম নিরহংকারী মানুষ কি এখনো পৃথিবীতে আছে? সেটা আমি আজ জানতে পারলাম। সে নিজের পরিচয় গোপন করে ভার্সিটিতে ঘুরে বেড়ায়। যদি সে চাইতো তাহলে ভার্সিটি থেকে সব ছাত্রছাত্রীদের বের করে দিতে পারতো, কিন্তু সে সেটা করেনি। আমি তখন বাবাকে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে অভ্রের দিকে তাকিয়ে বললাম, আপনি আমার সাথে চলুন, আপনাকে আপনার রুম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের নানুর বাসা। অভ্র তখন কোনো কথা না বলে মেঘলার সাথে যেতে শুরু। মেঘলা তাকে একটি রুমে নিয়ে যায়। অভ্র তখন সেই রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে শুরু করে, কারণ সে কোনোদিনও ভাবতে পারেনি তার মা এবং ভাই মিলে এত জঘন্য একটি কাজ করবে। ওদিকে ইমরান চৌধুরী খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের সাথে মিটিং ছিলেন। এসব কিছুই জানতেন না তিনি। যখন বাসায় ফিরে আসে তখন রাজীব এবং তার মা কান্না করতে করতে বলে, সব সর্বনাশ হয়ে গেছে বাবা। ভাইয়াকে কেউ একজন মেরে ফেলে গেছে। ভাইয়াকে আমরা কাল থেকে অনেক খুঁজেছি। কালকে ভার্সিটিতে গেছিলেন, এরপর আর ফিরে আসেননি। এরপর একটা নাম্বার থেকে আমাদের ফোন কল আসে। তখন তারা বললে যে ভাইয়াকে তারা মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। ওগো, তুমি আমার ছেলেকে
আমার কাছে এনে দাও, আমি আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। কথাটা শোনার পর ইমরান চৌধুরী মাটিতে বসে পড়েন। তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। তার চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। তিনি অভ্রকে অনেক বেশি ভালোবাসতেন। অভ্রের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। না পেরে বেহুশ হয়ে যান। তাকে নিয়ে রুমের মধ্যে রাখা হয় প্রায় 1 ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরা মাত্রই শুধু বলতে থাকেন, আমার ছেলের সাথে এরকম হতে পারে না। অব্রকে মেরে ফেললো। তোমরা আমার অব্রকে আমার কাছে এনে দাও, আমার ছেলেকে আমার কাছে এনে দাও। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার ছেলেকে ফিরিয়ে এনে দাও প্লিজ। কিন্তু রাজীব মনে মনে হাসতেছে, কারণ এতক্ষণে হয়তো অভ্র মনের লাশ হয়ে গেছে। ইমরান চৌধুরী প্রায় 2 দিন এই রকম কাটালেন। বেহুশ হচ্ছে, আবার হুঁশ ফিরে আসছেন। পুরো দেশে এই খবরটি ছড়িয়ে গেছে যে ইমরান চৌধুরীর একমাত্র বড় ছেলে অভ্র চৌধুরী মৃত্যুবরণ করেছে। সবাই তাদের প্রতিদ্বন্দ্বীর বিভিন্ন কোম্পানির মালিককে দোষারোপ করছে, কিন্তু কেউই জানে না যে এটা গৃহযুদ্ধ। ঘরের মধ্যে যে আসল শত্রু লুকিয়ে আছে সেটা কেউই জানতে পারে না। ওদিকে অভ্র এই নিউজ টিভিতে দেখে আর কান্না করছে। তখন রফিক সাহেব এসে অভ্রের সামনে দাঁড়িয়ে বললেন, স্যার, আপনাকে ফিরে যেতে হবে এখান থেকে। যেদিন আপনি ফিরে যাবেন সেই দিন আপনি এরকম করে যাবেন না। আপনাকে অনেক বড় একটা পজিশনে গিয়ে অনেক বড় অবস্থান নিয়ে ফিরে যেতে হবে, কারণ এভাবে যদি আপনি ফিরে যান তাহলে আপনাকে বারবার তারা অপমান অত্যাচার করে বের করে দিবে। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো আপনাকে মেরে ফেলতো, কিন্তু আমি এই কাজ করতে পারিনি, কারণ আপনারা আমাকে যে আশ্রয় দিয়েছেন সেটা কেউ দিত না। কিন্তু রফিক আঙ্কেল, আমি কিভাবে ফিরে যাব? আমার পক্ষে তো এত রাতে চালাকি করা সম্ভব নয়। আমি তো বেইমানি করতে পারবো না কারোর সাথে। তখন রফিক সাহেব গিয়ে নিজের রুম থেকে সেই টাকাগুলো নিয়ে আসেন। সেখানে প্রায় 4 কোটি টাকা তাকে দেওয়া হয়েছে। তিনি তখন সেই টাকাগুলো এনে অভ্রের সামনে দিয়ে বলেন, স্যার, এই টাকাগুলো আপনার বাবার টাকা আমাকে দেওয়া হয়েছে আপনাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি আপনাকে মেরে ফেলিনি। ওই টাকাগুলো আপনি নিয়ে যান, এইগুলো দিয়ে আপনি নিজেকে কিছু একটা করুন। আপনাকে অনেক বড় একটা অবস্থানে যেতে হবে, আপনাকে প্রতিবাদ করতে হবে, প্রতিশোধ গড়ে তুলতে হবে। কিন্তু আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার ভাই আর আমার মা মিলে এরকম একটা কাজ করবে আমার বিরুদ্ধে, আমি কোনোদিনও চিন্তা করতে পারিনি। আমি কি করব রফিক আঙ্কেল, আপনি আমাকে বলে দিন। আমি তখন বাবা আর অভ্রের কথা পাশে দাঁড়িয়ে শুনছিলাম। কি বলবো, ছেলেটা ভেতর থেকে একদম ধ্বংস হয়ে গেছে। এরকম জঘন্য মানুষের সাথে থাকলে এরকম অবস্থা হওয়ারই কথা। আমি তখন তাদের দিকে এগিয়ে গেলাম, গিয়ে বাবাকে বললাম, বাবা, উনি তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন, ওনাকে দিয়ে কোনো ভালো একটা ব্যবসা শুরু করেন। এরপর আস্তে আস্তে উনি প্রতিবাদ করবেন সব কিছুর। ওনার অধিকার ওনাকে ফিরে পেতে হবে। এটা তুই ভালো কথা বলেছিস মামনি। স্যার, আপনি একটা ব্যবসা শুরু করুন, আমি আপনার পাশে আছি। আপনার যত সাহায্যের প্রয়োজন আমি করব, তবুও প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনাকে লড়াই করতেই হবে। আমি তখন রফিক আঙ্কেলের দিকে তাকালাম। আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমার হাঁটার শক্তি পর্যন্ত নাই। কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু তাদের জোরাজোরিতে রাজি হয়ে গেলাম তাদের ব্যবসা করার জন্য। কিন্তু কি ব্যবসা করব? আমি তো ভেবেছিলাম দেশে একটা ভালো কোম্পানিতে চাকরি করব, ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার হব, এই আশায় বসেছিলাম। আমার মনের অবস্থা খুবই খারাপ। আমার পক্ষে এখন ব্যবসা করাটা সম্ভব নয়। আমি তখন তাকে বললাম, রফিক আঙ্কেল, আপনি একটা আইডিয়া বের করুন। আপনি যে ব্যবসা বলবেন আমি সেই ব্যবসাটাই করব। আপনি ব্যবসা শুরু করুন, আমি আপনার সাথে আছি। যা দরকার আমি করব, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে স্যার, আমি একটা জিনিস চিন্তা করেছি, যদি এখন আমরা সরাসরি ব্যবসা করতে যাই তাহলে আমাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হবে, আর আপনি সবার সামনে চলে আসতে পারবেন। সবাই জানে আপনি মারা গেছেন। আপনি যদি এখন সবার সামনে চলে আসেন তাহলে এটা নিয়ে অনেক ঝামেলা হবে। তাই আমার মনে হয় আমাদেরকে অন্যভাবে ব্যবসা করতে হবে। অন্যভাবে মানে? কি ব্যবসার কথা বলছেন আঙ্কেল? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি একটু বিস্তারিত বলবেন। এখন দেশে তথ্য প্রযুক্তির অনেক উন্নয়ন ঘটেছে। আপনি চাইলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভালো ব্যবসা করতে পারবেন। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি অনলাইনে বিজনেস শুরু করেন, কারণ সরাসরি বিজনেস করতে গেলে সরকারি অনুমোদন নিতে হলে আপনাকে যেতে হবে বাইরে, আর যদি আপনি বাইরে যান
তাহলে আপনি ধরা পড়ে যাবেন। ওকে আঙ্কেল, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি রাজি আছি, আপনি শুরু করেন। রফিক সাহেব ইমরান চৌধুরীর সাথে কথা বলে সব কিছু শেষ করে দিয়ে এসছেন, কিন্তু তিনি চাইছিলেন না এই চাকরি ছাড়তে। চিরদিন চেয়েছিলেন তিনি যেন ইমরান চৌধুরীর আশেপাশে থাকতে পারেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন তো আর এভাবে বসে থাকলে হবে না। সেই জন্য তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে অভ্রকে এমনভাবে গড়ে তুলবেন যাতে ওই রাজীব জীবনে কোনো কিছুই করতে না পারে। তখন রফিক সাহেব তার পরিচিত আরিফ সাহেবের সাথে যোগাযোগ করেন। আরিফ সাহেব তখন রফিক সাহেবকে বলেন, ভাই সাহেব, আপনি ব্যাপারটা সহজ করে ফেলেছেন। অভ্র সাহেব তো একজন ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে আপনার ব্যবসা অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং কম সময়ের ভিতর আপনি অনেক টাকা লাভ করতে পারবেন। আমি আপনার কথা বুঝতে পারলাম না, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন। দেখেন, এখন বিভিন্ন দেশে যুদ্ধ চলতেছে, ফলে অস্ত্রর সংকট দেখা যেতে পারে। ফলে বিভিন্ন দেশ অস্ত্র বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর অভ্র সাহেবের সাথে আগেও আমার কথা হয়েছিল। তিনি আমাদের দেশের সেনাবাহিনীর জন্য একটা অতি গুরুত্বপূর্ণ অস্ত্রের ডিজাইন করেছিলেন। ওনাকে দিয়ে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, তবে এর জন্য কিছু টাকার প্রয়োজন। প্রায় 10 কোটি টাকার মতো দরকার। কারণ জানেন, এসব ব্যবসায় অনেক লাভ হয়, এর সাথে অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হয়। সেজন্য আপনাকে প্রায় 10 কোটি টাকা প্রথমে ইনভেস্ট করতে হবে। আচ্ছা, সেসব না হয় বুঝলাম, ইনভেস্টের বিষয়টা কিন্তু কিভাবে কি করব আপনি যদি আমাদের সাথে একটু থাকতেন। আমরা ছোটোখাটো একটা অফিস বানাতাম, এটা আমরা অনলাইনে চালাবো, শুধু অফিসটা বানাবো আমাদের কিছু মিটিংয়ের জন্য। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আপনি শুধু কাজটা শুরু করেন, এরপর যা সাহায্য লাগে আমি করব। আপনি কোনো চিন্তা করবেন না। এরপর রফিক সাহেব ফিরে আসেন। ফিরে এসে অভ্রকে কথাটা বলেন। অভ্র তখন রফিক সাহেবকে বলে, আরিফ সাহেবের ব্যাপারটা আমি জানি, উনি অনেক ভালো বুদ্ধি দিয়েছেন। আমিও গিয়েছিলাম ওনার সাথে কথা বলতে। আমার স্বপ্নের একটা আবিষ্কার। কিন্তু আঙ্কেল, এই টাকাটা কোথায় পাবেন? আমাদের কাছে তো বর্তমানে 4 কোটি টাকা আছে, বাকি 6 কোটি টাকা কোথা থেকে ম্যানেজ করবেন? আর এই ব্যবসা যদি একবার ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অবস্থান বুঝতেই পারছেন কোন জায়গায় চলে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি দেখছি এই বিষয়টা কি করা যায়। আমার কিছু পরিচিত মানুষ আছে, তাদের কাছ থেকে ধার নিয়ে আপনার 8 কোটি টাকা ম্যানেজ করতে পারবো, আর বাকিটা আমরা ব্যাংক থেকে লোন হিসাবে নিয়ে নেব। আমার সাথে অনেকের পরিচয় আছে, আপনি জানেন আপনার বাবার সাথে অনেক দিন ছিলাম, সেই জন্য সবাই আমাকে বিশ্বাস করে, তাই আমাকে টাকা দিতে কেউ দ্বিধাবোধ করবে না। আমি টাকা ম্যানেজ করতে পারবো, আপনি শুরু করেন। 15 দিনের ভিতরে তার টাকা সহ সব কিছু ম্যানেজ করে ফেলে। ওদিকে ইমরান চৌধুরী আস্তে আস্তে ঠিক হতে শুরু করেন, কারণ তিনি এত বড় একটা ব্যবসায়ী। তিনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে তার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তিনি সবসময় অভ্রের কথা চিন্তা করে কান্না করেন, কিন্তু কারোর সামনে সেটা প্রকাশ করেন না। তিনি ভিতর থেকে একদম ভেঙে পড়েছেন, কিন্তু সামনে থেকে যদি তিনি সবার সামনে নিজের দুর্বলতার প্রকাশ করেন তাহলে আস্তে আস্তে বিভিন্ন কোম্পানি তার এই বিশাল অবস্থান দখল করে নেবে। সেই জন্য তিনি সবার সামনে কঠিন হিসাবে থাকেন, কিন্তু ভেতর থেকে তিনি একদমই ভেঙে গেছে। ওদিকে রাজীব আর তার মা অনেক খুশি, কারণ তারা অভ্রকে মেরে ফেলতে পেরেছে। অভ্র যে বেঁচে আছে এটা তারা জানতে পারে না। ওদিকে অভ্র নিজের ব্যবসার উদ্বোধন করে। রফিক সাহেবের পরিচিত বিভিন্ন দেশের লোকজনের সাথে তিনি আলাপ আলোচনা করেন এবং এই ব্যবসার কাজ শুরু করেন। আমি আগে থেকে অনেক বেশি চালাক হওয়ার চেষ্টা করছি, কারণ এখন আমাকে আর আগের মতন বোকা হলে চলবে না। কারণ বোকা হয়েছিলাম, সেজন্য আমাকে সবাই আঘাত করেছে। আমি এখন আর বোকা থাকবো না। আমার পড়াশোনা সবকিছু, আমার জীবনের লক্ষ্য তারা বেচতে দিয়েছে। এখন আমাকে যে করেই হোক বড় একটা কোনো অবস্থানে যেতে হবে, ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেজন্য আমি আমার কাজ ভালো করে শুরু করলাম। অনলাইনে আমাদের ব্যবসা ভালোই চলছিল। প্রথম আমাদের ব্যবসায় কোনো বিক্রি হতো না, কিন্তু আস্তে আস্তে আমাদের ব্যবসা বড় হতে শুরু করলো। রফিক আঙ্কেলের সাথে পরিচয় ছিল, সেজন্য বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে অর্ডার আসতে শুরু করে। আমরা আমেরিকান বিভিন্ন কোম্পানির কাছ থেকে অস্ত্রের মালামাল কিনে সেগুলো দিয়ে কাজ শুরু করলাম। আমরা দিন রাত পরিশ্রম করে সবকিছু মিলিয়ে আমরা আবিষ্কার করতে সফল করতে পেরেছি। কিন্তু এভাবে তো বিক্রি করা যায় না, তাই আমি আমার ফর্মুলাটা বিক্রি করতে শুরু করলাম।
কিন্তু এভাবে দেখলাম অনেক সময় অনেক মানুষ আমাদের থেকে ফর্মুলা নিয়ে সেটা বিভিন্ন কোম্পানির কাছে সেল দিচ্ছে। সেজন্য আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যবসা এখানে থেকে চলবে না। আমি তখন আঙ্কেলের সাথে কথা বললাম, আমি এখন দেশে থাকতে চাই না। যদি দেশে থাকি তাহলে এই ব্যবসা করতে পারবো না। বাংলাদেশে অস্ত্রের ব্যবসা তেমন একটা চলে না। সেজন্য আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের ব্যবসার মোটামুটি একটা লাভ হয়েছিল, সেই থেকে আমরা সবাই মিলে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিলাম। মেঘলার সাথে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। মেয়েটা অনেক ভালো, আমাকে সব সময় সহযোগিতা করে। আমি তখন নিজের রুমে শুয়েছিলাম। হঠাৎ করে বাবার কথা মনে হতে শুরু করলো। মাসের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেল, এই দেশ থেকে চলে যাব। বাবা আমাকে বলেছিলেন এই দেশের জন্য কোনো কিছু একটা করতে, কিন্তু আমি আমার দেশের জন্য কোনো কিছুই করতে পারছি না। আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তখন হঠাৎ মেঘলা এসে বলল, কি ব্যাপার, আপনি এখনো এখানে বসে আছেন? আমাদের না আজকে রাতের ফ্লাইটে আমেরিকা যাওয়ার কথা, কিন্তু আপনি এখানে বসে আছেন। সে আমার পাশে এসে বসলো। আমি তখন তার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে উঠলাম, আমার স্বপ্ন ছিল এই দেশের জন্য কিছু একটা করব। আমার বাবা অনেক বছর ধরে এই দেশের ব্যবসা করে আসছেন। আমাকেও এই দেশের ভিতরে ভালো একজন ব্যবসায়ী বানাতে চেয়েছিলেন, কিন্তু আমি যদি আমেরিকায় চলে যাই তাহলে এই দেশের জন্য কোনো কিছু করতে পারবো না। সেজন্য কোনো কিছু ভালো লাগছে না। কে বলেছে আপনি আপনার দেশের জন্য কিছু করতে পারবেন না? আমরা কি সেখানে চিরদিনের জন্য চলে যাচ্ছি, নাকি আমাদের ব্যবসা সেখান থেকে শুরু করে দিলে যদি দেখি ব্যবসা চলছে তাহলে আমাদের কিছু কর্মকর্তাকে সেখানে রেখে আমরা চলে আসবো? আমিও ওই দেশে থাকতে চাই না। এই যে দেশের যে শান্তি সেটা কোনো দেশে পাওয়া যায় না। আমি তখন তার কথা শুনে মুচকি হাসলাম। কেন জানি মনে হচ্ছিল আমার ভেতরটা ফেটে যাচ্ছে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিলাম না। বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু মনের ভেতর আলাদা একটা কষ্ট কাজ করছিল। কিন্তু এই কষ্টগুলো এখন আমাকে মেনে চলতে হবে। রাতের ফ্লাইটেই আমরা সবাই আমেরিকা এসে পৌঁছলাম। সেখানে রফিক আঙ্কেলের কিছু পরিচিত লোকজন ছিল, তাদের সাথে দেখা করলাম। সবাইকে নিয়ে আমরা ছোটখাটো একটা অফিস করলাম, কারণ এখানে বড় অফিস করতে গেলে কমসে কম 100 কোটি টাকার দরকার, কিন্তু সেই টাকা বর্তমানে আমাদের কাছে নাই। আমরা তখন আস্তে আস্তে আমাদের ব্যবসা শুরু করলাম। আমরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে অস্ত্রের জন্য যন্ত্রপাতি কিনে সেগুলো দিয়ে আমরা অস্ত্র বানাতে শুরু করলাম। এর ভেতরে আমি নতুন করে কয়েকটা ফর্মুলা তৈরি করে ফেলেছি। মোটামুটি একটা লাভ হতে শুরু করলো। কিন্তু আমরা যদি এভাবে ব্যবসা করতে চাই, কমসে কম আমাদেরকে আমাদের ব্যবসা দাঁড় করাতে হলে 10 বছর সময় লেগে যাবে। কিন্তু এরই মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ যেন আমাদের ব্যবসার জন্য অনেক ভালো একটা মুহূর্ত এনেছিল, কারণ রাশিয়াতে অস্ত্রের প্রয়োজন ছিল। সেজন্য বিভিন্ন দেশ থেকে তারা বেশি দামে অস্ত্র কিনতে শুরু করে এবং এতে করে আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক বেশি বিক্রি হতে শুরু করে। যেহেতু আমরা কম লাভে বিক্রি করি, সেহেতু আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক বেশি মাল যাচ্ছিল, ফলে আমরা ভালোই লাভ করছিলাম। কিন্তু রফিক আঙ্কেল এসে আমাকে বলতেন, স্যার আমরা যেভাবে ব্যবসা করছি এইভাবে যদি ব্যবসা করি তাহলে আমাদের মোটামুটি একটা লাভ হবে। আমাদের বেশি লাভের প্রয়োজন। আমরা যদি এখন নতুন কিছু একটা করি, আমাদের তো টাকা আছে, আমরা যদি একটা শাখা বাড়িয়ে নিই তাহলে কেমন হবে? এটা তো খুবই ভালো একটা বুদ্ধি, কিন্তু আমাদের কাছে এত মানুষ কোথা থেকে আসবে? এসব কাজের জন্য তো অনেক মানুষের প্রয়োজন, আর আমার সাথে আরো কিছু ইঞ্জিনিয়ার প্রয়োজন, কিন্তু তাদের টাকা দিতে গেলে তো আমাদের লাভ কম হবে। স্যার এখানে অনেক প্রবাসী আছে, প্রবাসীদের সাহায্যে আমরা আমাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমি কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের সাথে কাজ করতে রাজি। আর আপনার কথা শুনলে তো পাগলের মতো ছুটে আসবে। যদি আমরা প্রথমে কিছু দিন এভাবে কাজ করি তাহলে আস্তে আস্তে আমাদের ব্যবসা বড় হলে পরে আমরা আরো বেশি করে বানাবো। ওকে, তাহলে আপনি কথা বলুন, আমরা এই ব্যবসা শুরু করতে চাই। এই ব্যবসা শুরু করে প্রথমেই আমরা বড় বড় অস্ত্র বানাবো। যদি একটা অস্ত্র সঠিকভাবে আমরা বাজারে সাপ্লাই দিতে পারি তাহলে আমাদের কোম্পানির নাম চলে আসবে। আর যদি একবার আমাদের কোম্পানির নাম চলে আসে তাহলে কিন্তু আমাদের কাছে ইনভেস্টমেন্ট করতে অনেক কোম্পানি রাজি হবে। আর একবার যদি কোনো কোম্পানি ইনভেস্ট করে তাহলে আমরা আমাদের ব্যবসা মুহূর্তের মধ্যে বড় করে নিতে পারবো। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা বলছি। আমি 2 মাসের ভিতরে সবকিছুর ব্যবস্থা করছি। এর ভিতরে আমাদের এই ব্যবসা চলুক। ওদিকে ইমরান চৌধুরী নিজের কাজ করতে শুরু করলেন। আস্তে আস্তে দেখতে দেখতে 6 মাস কেটে গেল
এই 6 মাসে তিনি একটি দিনের জন্য নিজের ছেলেকে ভুলতে পারেননি। কি করে ভুলতে পারবেন? তিনি যে জন্ম দিয়েছেন সেই ছেলেকে কিভাবে ভুলতে পারেন তিনি? কিন্তু এখন তার পক্ষে সকল কাজ একা হাতে সামলানো সম্ভব হচ্ছে না, কারণ এতদিন তার সাথে রফিক সাহেব থাকা অবস্থায় অধিকাংশ কাজই রফিক সাহেব করে ফেলতেন। কিন্তু রফিক সাহেব যাওয়ার পরে যাকে রেখেছেন সে ততটা দক্ষ কর্মী মানুষ নয়, যার ফলে তিনি একা সকল প্রেশার সামলাতে পারছেন না। আস্তে আস্তে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। আর তিনি রাজীবের ব্যাপারে ভালো করেই জানেন রাজীব কি করে তিনি সেই খবর রাখেন, কিন্তু কোনো কিছু বলেন না। তিনি রাজীবকে নিজের কোম্পানির নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ করতে কোনোদিনই চান না, কারণ সে যদি আসে তাহলে কোম্পানির সব কিছুই ধ্বংস করে দিবে। এটা তিনি খুব ভালো করেই জানেন। এই চিন্তায় তার মাথায় চাপ পড়তে পড়তে তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে শুরু করলেন। ওদিকে রাজীব অপেক্ষায় ছিল কখন তার বাবা অসুস্থ হবেন আর কখন তার বাবা মারা যাবেন। তার বাবা মারা গেলেই সে এই কোম্পানির চেয়ারম্যান হয়ে যাবে। এই অপেক্ষায় তার দিন গুনছিল, তার বাবার মৃত্যু কামনা করছিল। এরকম ছেলে হয়তো ইমরান চৌধুরী কোনোদিনও জন্ম দিতে চাননি, যে ছেলে তার মৃত্যু কামনা করবে। এদিকে আমাদের কোম্পানি চলতে শুরু করলো। আমরা সফলভাবে একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হলাম এবং আমেরিকার বিভিন্ন নিউজ চ্যানেলে সেটা নিউজ করলো। নতুন একটা কোম্পানি হয়ে এরকম একটা যুদ্ধাস্ত্র বানানো সম্ভব নয়, কিন্তু আমরা সেটা তৈরি করে দেখিয়েছি, যার ফলে আমেরিকার বিভিন্ন খবরের হেডলাইন হয়ে গেল আমাদের এই কোম্পানি। আমরা তখন আস্তে আস্তে আমাদের ব্যবসা বড় করতে শুরু করলাম। আমার শুধু মনে হতো কখন আমি নিজের দেশে ফিরে যাব। নিজের বাবাকে দেখার অনেক ইচ্ছা ছিল মনের ভেতরেই, কিন্তু সেই ইচ্ছেকে নিজের মধ্যে দমিয়ে রাখলাম। সকালে আমাদের বাসার ছাদের উপরে দাঁড়িয়ে আছি, তখন হঠাৎ পেছন থেকে কেউ গুনগুন করে গান গাইতে গাইতে উঠল। আমি তখন পেছনে তাকিয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। আমি তখন মেঘলার দিকে তাকালাম। মেঘলা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। এই কয়েকদিনই তার মায়ে পড়ে গিয়েছি সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু আমি সেটা পাত্তা দিলাম না, কারণ এখন আমাকে সামনে অনেক এগিয়ে যেতে হবে। মেঘলা তখন আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, আপনার ব্যবসা তো অনেক ভালোই চলছে। এখানে আপনি প্রথমে শুরুই করতে চেয়েছিলেন না, এখন দেখছেন আপনি নিজেও পেরেছেন সাফল্যভাবে ব্যবসা করতে। সবই সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা যদি আমাকে সাহায্য না করতে তাহলে কোনোদিন এই কাজ করতে পারতাম না। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। যেখানে আমাকে মেরে ফেলার কথা ছিল সেখানে তোমরা আমাকে বাঁচিয়ে নতুন একটা জীবন দিয়েছো। ছি ছি, এটা আমাদের কর্তব্য। আচ্ছা, আপনার কি কোনোদিন কাউকে পছন্দ হয়নি? সে কিরকম করে যেন কথাগুলো বলছিল। আমি তখন তার মুখের দিকে তাকিয়েছিলাম। তার মুখের দিকে তাকিয়ে কেমন যেন মনের ভেতর একটা উদ্বেগ কাজ করছিল। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, তুমি তো জানো আমি কলেজ লাইফে এবং ভার্সিটি লাইফে কি রকম ছিলাম। আমি কোনোদিন অহংকার করিনি। আমার বাবা চাইতেন আমি যেন একজন নিরঅহংকার মানুষ হই এবং আমি আমার বাবার কথা রাখার চেষ্টা করতাম। সেজন্য আমি নিজের পরিচয় গোপন রেখে চলাফেরা করতাম। এর কারণে কোনো মেয়েই আমাকে পাত্তা দিত না। আমি কাউকে জীবনে পছন্দ করতে পারিনি। আমার জীবনের সবচেয়ে পছন্দের মহিলা ছিলেন আমার মা। আমার মা আমাকে 10 বছর বয়স রেখে মারা যান। এরপর থেকে আর কোনো মহিলার প্রতি আমি আকর্ষিত হইনি। আমি তখন তার কথা শুনে তার দিকে তাকিয়ে আছি। তার মনের ভেতর কষ্টগুলো যেন আমার সামনে প্রকাশিত হচ্ছে। আমার থেকে অনেক বেশি ভালো লাগে, কিন্তু তার সামনে সেটা প্রকাশ করতেই পারি না। সে এত বড় একজন বিজনেসম্যানের ছেলে, আর আমি সেখানে একজন কর্মচারীর মেয়ে। আমি কিভাবে তাকে ভালোবাসার কথা বলতে পারি? কিন্তু সাহস করে জিজ্ঞাসা করেই ফেললাম, আচ্ছা আপনার আমাকে কেমন লাগে? আমি তখন তার কথা শুনে তার দিকে তাকিয়ে আছি। কি জবাব দিব? তাকে যে আমার অনেক বেশি ভালো লাগে সেটা কি তাকে বলবো নাকি বলবো না, এই রকম একটা ঝামেলার সময় সে আমার দিকে উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তখন তাকে আমি বললাম, সত্যি একটা কথা বলি, তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে। কেন যেন মনে হয় তোমার মায়ায় আমি পড়ে গেছি। বলেই আমি সেখান থেকে চলে আসলাম, কারণ তার সামনে দাঁড়ানোর সামর্থ্য এখন আমার নেই। আমি তার সামনে দাঁড়ালে তার আরো কোনো কথার বিপরীতে হয়তো আমি সত্যি কথাটা বলে দিব যে আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি তাকে এখন সেই কথাটা বলতে চাই না। এখনো অনেক সময় আছে, সামনে অনেক দূর এগিয়ে যেতে হবে। সেজন্য আমি নিচে চলে আসলাম নিজের রুমে। আবির কথা শুনে সেখানে দাঁড়িয়ে আছি স্তব্ধ হয়ে। কি বলে গেল আমার সামনে?
আমি তো কিছুই বুঝতে পারলাম না, কিন্তু যখন তার কথাটা আমার কানে আবার বেজে উঠল তখন আমি মুচকে আসলাম, কারণ তার কথার মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা আমি বুঝতে পেরেছি। সে আমাকে ইশারায় অনেক কথা বলে গেছে, যেটা আমি এখন আস্তে আস্তে বুঝতে পেরেছি। দেখতে দেখতে আমাদের ব্যবসা আস্তে আস্তে বড় হতে শুরু করলো। বিভিন্ন কোম্পানি আমাদের কাছে ইনভেস্টমেন্ট করতে রাজি হলো। সাথে ইঞ্জিনিয়ার হিসেবে আমারও বেশ নাম ডাক হলো। আজ 1 বছর পূর্ণ হয়েছে আমাদের কোম্পানির সাথে। আমাদের ব্যবসায়ও আজকে অনেক ভালো একটা দিন। আমরা আজকে অনেক বড় একটা ডিল সাইন করেছি, যেখানে আমাদের কোম্পানি প্রায় 100 কোটি টাকা লাভ করবে। একসময় যেখানে আমি 10 কোটি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলাম, সেখানে আমি একটা ডিলের মাধ্যমে 100 কোটি টাকা লাভ করতে পারছি। এসব কিছু আমার কাছে স্বপ্নের মতন মনে হচ্ছিল। আমার মতন একটা বোকা ছেলের মাধ্যমে যে এত টাকা লাভ হতে পারে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। কিন্তু যখন শুনলাম আমার বাবা অসুস্থ, তখন আমি আর থাকতে পারলাম না। এখন যে করে হোক আমার ফিরে যেতে হবে নিজের দেশে। বাবাকে যদি আমি শেষবারের মতন দেখতে না পারি, তাহলে আমি কিরকম সন্তান হলাম? ওদিকে ইমরান চৌধুরী মানসিক চাপের কারণে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। ফলে তার শত্রুরা উঠে পড়ে লেগেছে। অনেকেই তার মৃত্যুর সংবাদ পৌঁছে দিয়েছে, কিন্তু তিনি আসলেই মারা যাননি। ওদিকে রাজীব এই দিনের অপেক্ষায় ছিল, কখন তার বাবা মারা যাবেন আর সে সব কিছুর মালিক হয়ে যাবে। ওদিকে অভ্র তখন তার কিছু বিশ্বস্ত লোককে সেই ডিলের ব্যাপারে সব কিছু বলে দেয় এবং তাদেরকে কাজে লাগিয়ে দিয়ে সে রফিক সাহেবের কাছে যায়। গিয়ে বলে, আঙ্কেল, আমার মনে হয় এখন আমার দেশে ফিরে যাওয়া উচিত। আমার যথেষ্ট পরিমাণ ব্যবসা হয়েছে, এখন আমরা নিজের দেশ থেকেও এই ব্যবসা পরিচালনা করতে পারবো। বাবা অসুস্থ, যদি শেষবারের মতন আমি বাবাকে দেখতে না পারি, তাহলে আমি কিরকম সন্তান হলাম? হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। তাহলে চলুন আমরা সবাই দেশে ফিরে যাই। এরপর তারা দেশে ফিরে যেতে যেতে শুরু করে তাদের সবকিছু ব্যবস্থা করা আরম্ভ করে দিল। ওদিকে রাজীব নিজের বাবার অসুস্থতার সুযোগ নিয়ে নিজে নিজেই কোম্পানির প্রতিনিধিত্ব করা শুরু করে দেয়। এটা অনেকেরই পছন্দ নয়, কারণ সে বিভিন্ন প্রকার খারাপ সিদ্ধান্ত নিতে শুরু করে। কিন্তু ইমরান চৌধুরী এতটাই অসুস্থ যে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। তিনি চাইছেন বাধা দিতে, কিন্তু পারছেন না। এরই ভিতরে মেঘলা এবং রফিক সাহেব সহ সবাই দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পরে তারা ইমরান চৌধুরীর সাথে দেখা করতে যান। ইমরান চৌধুরীর সাথে দেখা করতে গেলেও তাকে দেখা করতে দেওয়া হয় না, কারণ এখন তারা সেখানকার কেউ নয়। আর এই অবস্থায় দেখা করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তারা অনেক কষ্ট করে দেখা করার সুযোগ পায়, কিন্তু সবাই জানে যে অভ্র মারা গেছে এবং রফিক সাহেব যে দেশের বাইরে গেছে এটা রাজীব জানতে পারে। তাই তারা বুঝতে পারে না যে রফিক সাহেব এবং অভ্র দেখা করতে আসেনি। অভ্র তখন তার বাবার কাছে যায়। ইমরান চৌধুরী যখন অভ্রকে দেখে, কোনো কথা বলতে পারছেন না, শুধু তার মুখের দিকে তাকিয়ে আছেন। তখন অভ্র বলে ওঠে, বাবা, তুমি কেমন আছো? তোমার এই অবস্থা কি করে হলো? আমি তোমাকে সুস্থ রেখে গিয়েছিলাম, 1 বছরের ভেতর এই অবস্থা তোমার কি করে হলো? বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? সবাই বলল তোমাকে নাকি মেরে ফেলেছে। তুমি কোথা থেকে আসলে বাবা? আর রফিক, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। বাবা, আমাকে মেরে ফেলার জন্য মা এবং রাজীব দুজনের সিদ্ধান্ত নিয়েছিল। এরপর রফিক আঙ্কেলকে সেটার জন্য নিয়োগ দেওয়া হয়। তাকে বলা হয় যে আমাকে যেন মেরে ফেলা হয়, কিন্তু রফিক আঙ্কেল আমাকে মারেননি। উনি আমাকে নিজের পরিবারে নিয়ে নিজের ছেলের মতন আগলে রেখেছেন। ওরা এত বড় একটা কাজ করে ফেলেছে, আজকেই ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ওদিকে ইমরান চৌধুরী সেবায় থাকা একটি লোক, সে রাজীবের হয়ে কাজ করে, রাজীবের সব ইনফরমেশন সাপ্লাই করে। সে তখন রাজীবের কাছে গিয়ে সব কথা বলে। রাজীব তখন তার মায়ের কাছে গিয়ে বলে, আম্মু, সর্বনাশ হয়ে গেছে। রফিককে আমরা রেখেছিলাম অভ্রকে মারার জন্য, কিন্তু সে অভ্রকে মারতে পারেনি, উল্টো ওকে বাঁচতে রেখেছে। ওকে এখন নিয়ে এসেছে, আব্বুর সাথে দেখা করাতে নিয়ে গেছে। এখন আব্বু সব কিছু জেনে যাবে। যদি লোকরা সবকিছু জেনে যায়, তাহলে তাকে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই। ওকে মেরে ফেলো। আমি এখন আব্বুকে কিভাবে মারবো? এর আগে রফিককে একটা শিক্ষা দিতে হবে। আমাদের সাথে বেমানি করেছে, ওকে শাস্তি দিতেই হবে। আমি তোকে অর্ডার দিচ্ছি, ওই রফিক যেন আজকে বাসায় ফিরে না যেতে পারে। বাসায় ফিরে যাওয়ার আগে ওকে মেরে ফেলতে হবে। ইমরান চৌধুরী নিজের ছেলেকে এতদিন পর দেখে খুশিতে কিছুটা সুস্থ হয়ে যান। এরপর তিনি উঠে বসেন।
তখন রফিক সাহেব বাইরে যাওয়ার জন্য বের হন। যখন তিনি বের হন তখন হঠাৎ করে তার পেটের মধ্যে কেউ কিছু একটা দিয়ে আঘাত করে। তিনি পেটে হাত দিয়ে দেখেন রক্ত বের হচ্ছে। তখন সামনে তাকিয়ে দেখেন রাজীব দাঁড়িয়ে আছে, তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তিনি চিৎকার করেন এবং তার চিৎকার শুনে ভিতরে থাকা সবাই দৌড়ে বাইরে গিয়ে দেখে রাজীব ছুরি হাতে দাঁড়িয়ে আছে। ইমরান চৌধুরী তখন রাজীবের দিকে তাকিয়ে বলে, রাজীব, শেষবারের মতো তোমাকে সতর্ক করে দিচ্ছি, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আর যদি এক পা এদিকে এগিয়ে আসো তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। তুমি আমার সন্তান হয়ে এরকম জঘন্য একটা কাজ করতে পারো আমি কোনোদিন ভাবতেও পারিনি। তুমি যা করেছো তা মারাত্মক ভুল করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। তার কথা বলার ব্যস্ত ছিল, এরই মধ্যে হঠাৎ করে অভ্রের গলা কেউ ছুরি ধরে। ইমরান চৌধুরী দিকে তাকিয়ে বলে, আমার ছেলেকে ছেড়ে দাও। যদি ওকে তোমরা আটকে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু অভ্রকে আমি মেরে ফেলবো। আমার ছেলেকে যেতে দাও। ইমরান চৌধুরী তাকিয়ে দেখেন তার স্ত্রী রুমানা চৌধুরী অভ্রের গলায় ছুরি ধরে আছেন। তিনি তখন রুমানা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, আমার ভাবতেও ঘৃণা লাগছে, তোর মতো একটা জঘন্য মহিলার সাথে আমি এতদিন সংসার করছিলাম। তোদের সাহস হলো কি করে আমার ছেলের গায়ে গলায় ছুরি ধরার? আজকে এমন শিক্ষা দেব আর জীবনে এমন কোনো কাজ করতে পারবি না। যদি নিজের ছেলেকে বাঁচাতে চাও তাহলে আমার ছেলেকে ছেড়ে দাও, না হলে কিন্তু মেরে ফেলবো। ইমরান চৌধুরী তখন অনেক বুদ্ধি করে তাদের গার্ডদেরকে ইশারা করলে তার গার্ডরা কৌশলে রুমানা চৌধুরীর কাছ থেকে ছুরিটা কেড়ে নেন। তখন ইমরান চৌধুরী এগিয়ে গিয়ে রাজীবের কলার চেপে ধরে বলেন, তোকে আমি জন্ম দিয়েছি এটা বলতেই আমার ঘৃণা লাগছে। অভ্র কি তোর বড় ভাই না? তখন রফিক সাহেবের দিকে নজর পড়ে সবার। তিনি এতক্ষণে পরপারে পাড়ি জমিয়েছেন। মেঘলা কান্না করে চিৎকার করে। ইমরান চৌধুরী তখন রাজীব আর তার মাকে পুলিশের হাতে তুলে দিয়ে মেঘলাকে জড়িয়ে ধরেন। মেঘলা কান্না থামছে না। অভ্র পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, আমার বাবাকে ওরা মেরে ফেলেছে, আমার কি হবে এখন? সব কিছু আমার জন্য হয়েছে মামুনি, তবে তুমি কোনো চিন্তা করো না। আমি যতদিন বেঁচে আছি তোমাকে কোনোদিন বাবার অভাব বুঝতে দিব না। আমি আজই আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব। অভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন শিহাব চৌধুরী গিয়ে রফিক সাহেবের বইয়ের সামনে দাঁড়িয়ে বললেন, আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য সব কিছু হলো, তবে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমি দেব। আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাচ্ছি, দিবেন প্লিজ। এরপর বিয়ের ব্যবস্থা করা হয়। রাতে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে অভ্র। ভিতরে ঢুকে দেখে মেঘলা কান্না করছে। অভ্র তখন মেঘলাকে জড়িয়ে ধরে বলে, মেঘলা প্লিজ কান্না করো না, আমি কথা দিচ্ছি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন ধরে রাখবো তোমায়। মেঘলা ভাবতেও পারেনি তার স্বপ্নের এই রাত এমন হবে। মেঘলা অভ্রের বুকে মাথা রাখে। এইভাবে চলতে থাকুক তাদের ভালোবাসার সংসার। শুধু একটাই কথা, মানুষের চাল চলন আর পোশাককে স্ট্যাটাস নির্ধারণ করতে যাবেন না। আসল স্ট্যাটাস তো তার ব্যবহারের অহংকারের পতন। নিশ্চিত সেটা হয়তো 2 দিন আগে পরে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পেতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।